खबर हुगली से है। इलाज के अभाव में दो युवकों की मौत हो गई थी। ज्ञात हो कि आर्जिकर घटना को लेकर डॉक्टर फिलहाल हड़ताल पर हैं। परिवार का आरोप है कि उनके पुत्र की तबीयत बिगड़ने के कारण कोलकाता एसएसकेएम अस्पताल में भर्ती करवाया गया था। डॉक्टर हड़ताल पर होने के कारण उनके पुत्र का सही से इलाज नहीं हो पाया, जिसके कारण उनकी मौत हो गई। मृतक युवक के परिवार से मुलाकात करने मानव बंधन दल के साथ तृणमूल कांग्रेस के प्रतिनिधि दल पहुंचे। राज्यसभा सांसद डोला सेन, जिला अध्यक्ष अरिंदम गोयल, चेयरमैन विजय सागर मिश्रा सहित अन्य उपस्थित थे। डोला सेन ने परिजनों से मुलाकात कर उन्हें आश्वासन दिया, परिवार को आर्थिक मदद करने की बात कही और परिवार के एक सदस्य को राज्य सरकार की ओर से नौकरी देने की भी बात कही है। কথা হলো কি বলবো আজকে যে প্রতিনিধি দল এসেছিলেন এবং রাজ্যসভার সদস্য দোলা সেনের নেতৃত্বে এসেছিলেন এবং ওখানে ডাক্তারবাবু এসেছিলেন, রঞ্জিদেব সেনগুপ্ত এসেছিলেন এবং সবটাই উনি শুনলেন এবং এসে শোনার পরে রাজীব দেব, যাকে আমরা হারিয়েছি 25 সেপ্টেম্বর, তার বাবার সাথে কথা বলেছে, স্বপন দেবের সাথে এবং তার মা সীমা দেবের সাথেও কথা বলেছে এবং কথা বলার পরে তাদের কাছে আমরা একটাই চেয়েছি যে একটা আর্থিক সুরক্ষা, মানে পার্মানেন্টলি যারা এই পরিবারটা বেঁচে যায়। কারণ রাজীব দেবের বাবার একটা চোখ নেই এবং যে কিডনি ট্রান্সপ্লান্ট করে রাজীব দেবের শরীরে গেছিল, মাথায় রাখতে হবে সেই কিডনিটা কিন্তু সীমা দেবের, তার মানে সীমা দেবেরও কিন্তু একটা কিডনি নেই। তার মানে দুদিন পর এরকম না হয় যে আমাদের আরো একটা খারাপ খবর শুনতে হয়। তার জন্য আমরা আমাদের এই যে পরিবার থেকে আমরা একটা জানিয়েছি, মামাটি সরকারের কাছে আবেদন জানিয়েছি যাতে মুখ্যমন্ত্রী আমাদের যারা এসেছিলেন তাদের মারফত জানালাম যাতে একটা আর্থিক সুরক্ষা, একটা ন্যূনতম একটা চাকরির ব্যবস্থা করা হয়, তাহলে পরিবারটা বেঁচে যাবে এবং ওষুধ আছে, খাবার আছে, যাতে তারা অনেকদিন বাঁচে এবং ঠিক থাকে। তারা কি বললো এসে কি বললেন সেটা সবটাই বলার পরে আমি তো অবাক হয়ে গেলাম। তোমরা যদি লাস্টে গাড়িতে ওঠার সময় পর্যন্ত হাত ধরে বলে গেল যে তোমরা নিশ্চিন্ত থাকো, দিদি জামাইবাবুকেও বলে দিও নিশ্চিন্ত থাকো, যে তোমরা তো চেনো ওনাকে, জানো যে আমাদের সিএম কে তোমরা জানো, এরকম কেস যতবার হয়েছে উনি কিন্তু কিছু একটা সিদ্ধান্ত নিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তো উনি আশ্বাস দিয়ে গেছেন যে এই পরিবারটাকে বাঁচাবে এবং একটা পার্মানেন্টলি একটা আর্থিক সুরক্ষার ব্যবস্থা করবে। তোমাদের তরফ থেকে কোনো ডাক্তারদের কোনো রকম কোনো কিছু বার্তা দেবে নাকি, যে বলবে? ডাক্তারদেরকে এটাই বার্তা দেবো যেটা এসএসকেএমও বলেছিলাম যে আপনারা, এবং আজকে তো আমার বার্তা দেওয়ার কিছু আসে যায় না, সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট তাতে লাস্ট বলা হয়েছে আজকে বিকেল 5টার মধ্যে আপনারা কাজে জয়েন করুন। যদি আপনারা জয়েন না করেন তাহলে কিন্তু এরপরে কি ধরনের ওদেরকে মানে ট্রিট করা হবে সেটা কিন্তু রাজ্যের হাতে দিয়ে দিয়েছে ক্ষমতা অলরেডি, অর্থাৎ রাজ্য পুলিশ কিভাবে তাদেরকে কাজ করাবে এটা অলরেডি চলে এসছে। আর আমাদের সাধারণ মানুষ যারা আমাদের মেডিক্লেম নেই, আমরা টাকা দিয়ে বেলভিউতে যেতে পারবো না, এই যে পরিবারগুলো আছে এটাই তো বেশি। ভারতবর্ষের বা পশ্চিমবাংলার প্রায় 90% মানুষ তো মেডিক্লেম ছাড়া, তো আমাদের নিয়েই তো সরকার, আমরাই তো সবকিছু। তো একটাই বার্তা, আপনারা শুরু করুন। আমি তো আগেও বলেছি যে জুডিশিয়ারির কাজ করবে, আপনারা ডাক্তার, আপনারা আপনাদের কাজটা করুন। আপনার নামটা? রূপক চৌধুরী। রাজ্য সরকার মেনে নিয়েছেন, গতকাল মুখ্যমন্ত্রী তাদের আলোচনায় ডেকেছেন এবং সুপ্রিম কোর্ট তাদের কাজে ফিরতে বলেছে আজ বিকেল 5টায় থেকে। তারা জানিয়ে দিয়েছেন কাজে ফিরবেন না। এর ফলে কি হচ্ছে, গত 1 মাসে 23 জন মানুষ সরকারি হাসপাতালে যথাযথ চিকিৎসা না পেয়ে মারা গেছেন। এই আজকে আমরা রিছরায় এই রাজীব দেবের বাড়িতে এসেছিলাম, ওর মা বাবার সাথে কথা হলো। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিল, সেখানে ওর কিডনির একটা সমস্যা ছিল, সেটা ঠিক তার একটা এটা হচ্ছে এবার ভর্তি হয়েছিল তার একটা কি বলবো পরবর্তী কিডনি অপারেশন হয়েছিল তার পরবর্তী চেক আপের জন্য। 15ই আগস্টের পর থেকে কোনো চিকিৎসক ওকে অ্যাটেন্ড করে, এমনকি ইউরোলজিতে যখন ইউরোলজির চিকিৎসকদের ডাকাডাকি করা হয় তারা আসেনি। ওর মা বলছেন যদি একটু ক্যাথিটার দেওয়া যেত, সেটা নেফ্রোলজির ডাক্তাররাও নাকি ওদের বলেছেন যে ক্যাথিটার দেওয়া দিলে ভালো হয়ে যেত ছেলেটা, অন্তত এই যাত্রায় সুস্থ হয়ে। কিন্তু ডাক্তাররা সেটুকু সময় পাননি, তারা আন্দোলনে ব্যস্ত ছিলেন। ছেলেটির মামা, তিনি ওখানে এসএসকেএম এ যে আন্দোলনরত জুনিয়র ডাক্তার, তাদের বলেছিলেন যে আমার ভাগ্নের অন্তত এইটুকু চিকিৎসা করে। জুনিয়র ডাক্তাররা বলেছেন যে আমরা কোর্ট থেকে একটা ভার্ডিক্ট না হলে কোনোভাবেই কাজে জমতে পারে। একটি ছেলে তার প্রাণ সংশয় হয়ে যাচ্ছে, জুনিয়র ডাক্তাররা তখন কোর্টের ভার্ডিক্ট দিচ্ছে। এর থেকে এত অমানবিক ঘটনা আমরা আগে কখনো দেখিনি। একটা আন্দোলন, এর আগেও তো জুনিয়র ডাক্তার আন্দোলন করেছেন কলকাতায়, এত অমানবিক 80-র দশকে আন্দোলন করেছেন, এরকম অমানবিক রূপ তো তাদের দেখিনি।
এর পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন? এবং আমাদের মনে হচ্ছে যেটা আমরা এখন স্থির নিশ্চিত যে এর পেছনে রাজনৈতিক ইন্ধন তো আছে। এটা তো রাজনীতি করতে যাচ্ছেন বোঝাই যাচ্ছে, যদি কোনো একটা উদ্দেশ্য আছে। ওরা কোনো আলোচনায় সাড়া দেবেন না, ওরা সুপ্রিম কোর্টের নির্দেশ মানবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানা হচ্ছে দেশের সংবিধানকে আমি অস্বীকার করছি, পরিষ্কার কথা যে আমি দেশের সংবিধানকে মানি না। মুখ্যমন্ত্রী আলোচনায় ডাকছেন, আলোচনায় যাবেন না, আলোচনায় না বসলে তো কোনো ফয়সালায় পৌঁছানো যাবে না। এবং প্রতিদিন এখন আর ওই আরজি করেন নির্যাতিতা যে তাদের যে সহকর্মী, তার বিচারের দাবিটা এখন পেছনে চলে গেছে। এখন নিত্যদিন এক একটা করে নতুন 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 সব দাবি। রাজ্য সরকার 40 কোটি টাকা তাদের বিভিন্ন নিরাপত্তা জড়িত খাতে ব্যয় করবে, বরাদ্দ করেছে। তারপরেও তাদের নানাবিধ দাবি। এখন ওদের উদ্দেশ্যটা নিয়েই সন্দেহ যাচ্ছে যে ওরা এটাকে একটা দীর্ঘদিন চালিয়ে যেতে চান। তার একটা বড় কারণ যে ওরা একটা নৈরাজ্যের পরিস্থিতি সৃষ্টি করতে চান। এটা এরকম একটা দেখাতে চান যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, এরকম একটা জিনিস তৈরি করতে চান। এর পেছনে রাজনৈতিক মদত আছে, রাজনৈতিক মদত না থাকলে এটা চলতে পারে না। দ্বিতীয়ত, এর পেছনে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের মদত আছে। বেসরকারি হাসপাতাল নার্সিংহোমকে ওরা এই যে কর্মবিরতি করছেন, এতে বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের 40% আয় বেড়েছে গত এক মাসে। ওদের ডাক্তারবাবুদের জানা উচিত যে সরকারি হাসপাতালে যান কারা? দরিদ্র মানুষ, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত। এদের পক্ষে লাখ লাখ টাকা খরচা করে বেসরকারি হাসপাতালে যাওয়া সম্ভব নয়। আর এই ডাক্তারবাবুদের হয়ে যারা সওয়াল করছেন, রোজ টিভিতে আমরা দেখছি যেসব বেসরকারি হাসপাতালের শেয়ার হোল্ডার ডাক্তারবাবুরা, তারা এক একজন কোভিডের সময় 15 লাখ টাকা প্যাকেজ নিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করেছে। আমরা তো ওই সব ডাক্তারবাবুদের বিরুদ্ধে তদন্ত চাই যারা এবং জুনিয়র ডাক্তারদের কাছে আমাদের একটা আবেদন যে কারুর হাতের পুতুল হবেন না, ক্রীড়নক হবেন না কারুর। কারণ এখন পর্যন্ত অনেক ধৈর্য দেখিয়েছেন এই যারা সরকারি হাসপাতালে চিকিৎসা করতে যাচ্ছেন, সাধারণ মানুষ না। এরা যখন ধৈর্য হারাবেন তখন কিন্তু জুনিয়র ডাক্তাররা অসুবিধায় পড়বেন। আর জুনিয়র ডাক্তার একটা প্রশ্ন যে আপনারা কর্মবিরতি করছেন, তো বেশ একটা কথা পরিষ্কার সাধারণ মানুষের সামনে এসে বলুন যে কর্মবিরতির পিরিয়ডে আপনার কি মাইনেটা নিয়েছেন না নেননি? সরকারি মাইনে নিলে তো মানুষকে পরিষেবা দিতে হবে, সেটা দেবেন না কেন আপনারা? এগুলোই আমাদের বক্তব্য। এগুলো আমরা এই বিষয়টা নিয়ে আমরা একটা আন্দোলনে যাব, আমরা এই প্রশ্নগুলো করবো, আমরা এই সাধারণ মানুষগুলোর পাশে আছি। রিপোর্ট কি রাজ্যকে জমা দেবেন? আমরা রিপোর্ট তৈরি করি। একটা বিষয় এখানে বলা, পৃথিবীতে যত সমস্যা হয়, যত রকমের সমস্যা আলোচনায় মেটে। যারা আন্দোলন করছেন আজকে, তারা তো নিশ্চিত কিছু দাবি রাখছেন, নিত্য নতুন দাবি রাখলেও দাবি রাখছেন। দাবি সমাধান করবে কে? সরকার। সরকারের মুখ্যমন্ত্রী আলোচনায় তাদের ডাকছেন, তারা আলোচনায় আসছেন না। উদ্দেশ্যটা খুব পরিষ্কার, যেটা রুন্তিদা পরিষ্কার করে বলেছেন। আমি শুধু একটা জিনিস সংযোজন করতে চাইছি। রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার জন্য এই আন্দোলন খেলাটা চলছে। সাধারণ মানুষ নিপীড়িত হচ্ছে, চিকিৎসা পাওয়ার অধিকার আছে প্রত্যেকের। সেই চিকিৎসার অধিকার যারা কেড়ে নিচ্ছেন তারা অমানবিক তো বটেই, অনৈতিক কাজ করছেন, বেআইনি কাজ করছেন। আইনের মুখোমুখি তাদের কিন্তু হতে হবে। আর আলোচনায় যে জিনিস মেটে না সেটা জেদ আর যাই হোক কোনো আন্দোলনের ভিত্তি হতে পারে না। অন্তত মানুষের পক্ষের কোনো আন্দোলনের ভিত্তি জেদ হতে পারে না। জেদের লড়াই তারা করছেন। সুপ্রিম কোর্ট একরকম বলেছেন, সিজিআই, সুপ্রিম কোর্ট শুধু না, ভারতের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি যে আবেদন রেখেছেন আজকে 5টার মধ্যে আপনারা কাজে ফিরুন, তারপরে তারা ঔদ্ধত্য দেখাচ্ছেন। মদতটা কোথা থেকে পাচ্ছেন? তারা কিসের মদত? কারা মদত দিচ্ছেন? মানুষ কিন্তু এগুলো পরিষ্কার রাস্তায় নেমেই এর দুদিন পরে বুঝবে। তখন কিন্তু ঠান্ডা ঘরে টেলিভিশন স্টুডিওয়ে বসে যারা উস্কাচ্ছেন, সেই বড় বড় ডাক্তারবাবুরাও কিন্তু সেই বৃত্তের বাইরে থাকবেন না। মানুষ সবার কাছে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর চাইবে। এটা কি সরাসরি পলিটিক্যাল চক্রান্ত মনে হচ্ছে? না, চক্রান্ত না। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে দুটো পৃথিবী তৈরি করার চেষ্টা হচ্ছে।
একটা হচ্ছে প্রাইভেট হাসপাতাল, যেখানে বড় লোকরা চিকিৎসা পাবে এবং সুস্থ হবে, আর গরিব লোকরা এই সরকারি হাসপাতালে যাবে এবং তাদের মৃত্যুর মিছিল চলবে। এইটাই বড়লোক গরিবের এই যে বিভাজনটা যারা টেলিভিশন চ্যানেলে বসে বা যে সমস্ত বিত্তবান চিকিৎসকরা তৈরি করবার চেষ্টা করছেন, তাদেরকে আমরা একটু বলছি বিবেকবান হওয়ার জন্য। সরকারি হাসপাতাল, ডাক্তার, এদের তৈরির জন্য প্রচুর অর্থ সরকার মানে আপনার আমার করের অর্থ ব্যয় হয়। সেই অর্থ ব্যয় করে যে হাসপাতাল তৈরি হয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়ার অধিকার কারণই আপনার নেই, আমার নেই, কারণই। যদি কেউ মনে করেন যে সরকারি হাসপাতালে গরিবরা যায় ফলে তাদের চিকিৎসা করব না, আর বড় লোকরা প্রাইভেট হাসপাতালে গেলে সন্ধ্যাবেলা তাদের দেখে নেব, তাহলে কিন্তু মানুষ তার বিচার করবে। এর বিরুদ্ধে আপনারা নামবেন? মানুষ তার বিচার করবে। আমরা তো মানুষেরই পার্ট, দেশ বাঁচাও গণমঞ্চ মানুষের কথাই বলতে চাই। এটা কি আন্দোলনের নামে কি তাহলে চেয়ারের লড়াই চলছে? এটা অনেকে আসলে বাংলাদেশ হয়ে যাবে বলে স্বপ্ন দেখছেন। ছাদের উপরে না হেলিকপ্টার দেখতে পাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে পালিয়ে যাবে না। আরেকটা কথা বলি, যে সরকারি হাসপাতালে দুর্নীতির কথা বলা হচ্ছে। আপনারা সকলেই জানেন বেসরকারি হাসপাতালগুলি তারা মৃত মানুষকে ভেন্টিলেশনে ঢুকিয়ে টাকা কামায়। বেসরকারি হাসপাতালগুলি, নার্সিংহোমগুলি মৃত মানুষকে ভেন্টিলেশনে ঢুকিয়ে তারা টাকা কামায়।